20টা নতুন 4 হুইলার গাড়ি এসছে স্মার্ট ভ্যালি থেকে। তখন জিজ্ঞেস করতে এটা কার টিমে এসছে, কি টিমে এসছে। আমি যখন আমার প্রথম গাড়ি কিনেছিলাম মারুতি জেন, 3,58,000 টাকা দাম, তাও মারুতি জেন কেনার প্ল্যানিং ছিল না, আমার মারুতি 800 কেনার টাকা ছিল। মারুতি 800 ছিল 3 লাখ টাকারও ভেতরে। হ্যাঁ, আমি জয়েন করেছি 2001, এটা 2002 সালের কথা বলছি। আমি যখন প্রথম বিদেশ গেলাম, প্রথম যখন বিদেশ যাইনি, প্রথম যখন ফরেন ট্যুর কোয়ালিফাই করলাম, কোয়ালিফাই করার পরে আমাকে আমার সিনিয়র বলল যে তুই যে ফরেন ট্যুর কোয়ালিফাই করলি, প্রথমত যখন ফরেন ট্যুর আসে, এখন যেমন SPL 14 চলছে, ফরেন ট্যুর যখন আসে প্রথম যদি ঠিক সিনিয়র হয় সে জিজ্ঞেস করবে তো ফরেন ট্যুর তো কোয়ালিফাই করবে, পাসপোর্ট আছে কি, পাসপোর্ট অ্যাপ্লাই করতে হয় সবার। আর ফরেন ট্যুরটা হয়ে যাওয়ার পর সিনিয়র আমাকে জিজ্ঞেস করলো যে ফরেন ট্যুর তো হয়ে গেল, এয়ারপোর্টে কি হচ্ছে, কি বাসে করে যাবে লাগেজ আনতে, লাগেজ নিয়ে গাড়ি রাখবে তো, বা তুমি যখন বিদেশ থেকে ফিরবে তারপর কি হচ্ছে ভাঙা ট্যাক্সি, তখনকার দিনে ওই লাল আর হলুদ বা শুধু হলুদ রঙের ওই ভাঙা অ্যাম্বাসেডার গুলো চলতো। হ্যাঁ, তখনকার দিনে এই সুইফট ডিজায়ার এই সমস্ত ওলা উবের এই সমস্ত ছিল না। তো বলে তখন কি তুমি ট্যাক্সিতে করে লাগেজ নিয়ে আসবে, না তো গাড়ি দরকার। বলে বিদেশ যাবে তার আগে তো গাড়ি দরকার। মানে বিদেশ কোয়ালিফাই করার পরে, কোয়ালিফাই করে যে টাকাটা রোজগার করলাম সেই টাকা ডাউন পেমেন্ট করে গাড়ি কিনেছিলাম, পুরোটা নিজের টাকা তো নয়, কিছুটা টাকা ডাউন পেমেন্ট করা, বাকি টাকাটা ব্যাংক দেবে। তো আমার ক্ষমতা ছিল হচ্ছে মারুতি 800 কেনা। এবার তখন হচ্ছে ইভেনচুয়ালি কপালে বলে না, কপালে যা ছিল। আমি যখন বুক করলাম মারুতি 800, তখনই হচ্ছে গিয়ে গুরগাঁওতে মারুতির ফ্যাক্টরিতে হয়ে গেল, লক আউট হয়ে গেল, কিছু একটা লেবার ইস্যুস ছিল। হওয়ার পরে বললো যে আর মারুতি এখন প্রোডাকশন হবে না 3 মাস। এবার আমি তো পুরো বাজারে ঢাক পিটিয়ে ফেলেছি, সবাইকে তো বলে ফেলেছি আমার গাড়ি আসছে, আমরা তো বলি ভার্বালাইজেশন। যে ভার্বালাইজ করে না, যে নিজের গোলটাকে লোকের সামনে বলে না, হ্যাঁ, সে জীবনে কিছু অ্যাচিভ করতে পারবে। বলতে হবে, আমি যদি এটাকে করি আমাকে লোকের সামনে প্রথমে নিজেকে বলতে হবে। পৃথিবীতে লোক আপনাকে ভুলে যাবে, কিন্তু আপনি যখন বলবেন ওই কথাটা দুজন শুনতে পাবে। একজন, ইফ ইউ বিলিভ ইন গড, দ্য অলমাইটি হু হ্যাজ ক্রিয়েটেড ইউ, সে শুনতে পাবে। আর দ্বিতীয় হচ্ছে কি আপনি শুনতে পাবেন। তার মাঝে কে শুনলো না শুনলো ইরেলিভেন্ট। হ্যাঁ, শাহরুখ খানের সিনেমা আসছে, ঋত্বিক রোশনের সিনেমা আসছে, লোকে মনেও রাখবে না যে আপনি গত সপ্তাহে বলেছিলেন আপনি একটা নতুন লাল রঙের টকটকে গাড়ি কিনবেন, লোকের খেয়ে কাজ হবে, ভুলে যাবে। তা সত্ত্বেও তাহলে কেন নিজের গোলকে ভার্বালাইজ করা ইম্পর্টেন্ট, সবার সামনে বলাটা ইম্পর্টেন্ট। তখন দুটো লোক যাতে শুনতে পারে। প্রথম হচ্ছে কি আপনি যার কাছে নিজেকে সাবমিট করেন, সেটা আপনার গুরু হতে পারে, সেটা ঈশ্বর হতে পারে, সেটা আপনার বাবা মা হতে পারে, যাকে আপনি মনের ভেতর থেকে আপনি যার কাছে নিজেকে সাবমিট করেন টু দ্য অলমাইটি, যাকে আপনি চান, মন্দিরে বা মসজিদে বা চার্চে, বা আপনি যদি নাস্তিক হন, আপনার টু ইয়োর স্পিরিচুয়াল গুরু অর টু ইয়োর ওন সেলফ। আমরা বলি না দ্য ল অফ অ্যাট্রাকশন, আপনি তো কারুর কাছে একটা সারেন্ডার করবেন, জীবনে কারুর কাছে তো একটা সাবমিট করবেন, তাকে বলা। আমি যার সঙ্গে কানেক্ট করতে চাইছি তাকে বলা যায় আমি এটা করতে চাইছি। আর দ্বিতীয় কথা, আপনি নিজে শুনতে পাবেন। ওই জন্য ছোটবেলায় বাবা মারা বলতো না যে জোরে জোরে পড়ো, জোরে জোরে পড়ো যাতে অন্য লোক শুনতে পায়, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। মা রান্নাঘর থেকে চিৎকার করতো, জোরে জোরে পড়, আমি শুনতে পাচ্ছি না। সো শি ওয়াজ এনশিওরিং যাতে আমি পড়ছি, আমার পড়াটা আমার কানে যাতে যায়। তখন যদি মনে মনে পড়ি, শুধুমাত্র একটা ইন্দ্রিয় অ্যাক্টিভেট হচ্ছে। যদি জোরে জোরে পড়ি তাহলে একটার সঙ্গে আরো শুধু চোখের সঙ্গে সঙ্গে কানটাও অ্যাক্টিভেট হচ্ছে, দুটো ইন্দ্রিয় কাজ করছে। সো দিস আর সায়েন্টিফিক থিংস। তো ভার্বালাইজ করেছে। আমি তো ভাবছি এবার গাড়ি না কিনলে তো লোকে তো আওয়াজ দেবে, করতে হবে। বলো যে না, ও তো গাড়ি আসতে 3-4 মাস সময় লাগবে, কবে প্রোডাকশন হবে জানি না। তো আমি না তাহলে অপশন কি, তখন বললো যে ওই তুমি আমাদের আছে মারুতি জেন একটা আছে, এক ডাক্তারের গাড়ি অর্ডার দিয়ে গেছিল, কিন্তু সে লন্ডনে আছে, ও 4 মাস পরে আসবে, তার গাড়িটা আমরা তোমাকে দিতে পারি, কিন্তু তার জন্য তোমাকে আরো 40,000 টাকা বেশি ডাউন পেমেন্ট দিতে হবে। তো কোনো মতো তখন সেল টেল বাড়িয়ে, জয়েনিং বাড়িয়ে জোগাড় যন্ত্র করে, তো সেই আমার মারুতি জেন আসার প্রথম গল্প 2002 সালে। 2002 সালে যখন প্রথম গাড়ি এলো, সারা ভারতবর্ষের সব জায়গা থেকে আমার কাছে কল এসেছিল, বম্বে থেকে, দিল্লি থেকে, যে তুমি একটা রিমার্কেবল কাজ করে ফেলেছো। এটা হতে পারে ডাইরেক্ট সেলিং এর ইন্ডাস্ট্রি, লোকে রেকগনাইজ করে না, জানে না, শোনে না, লোকে বিশ্বাস করে না, এটা থেকে হতে পারে এমন কি একটা কাজ যেখান থেকে হচ্ছে কি একটা 22-23 বছরের একজন সে গাড়ি কিনতে পারে, যার কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই। কিন্তু আজকের দিনে তা না। আজকের দিনে আমরা যখন সকালবেলা প্রথম হচ্ছে কি আমাদের সোশ্যাল মিডিয়া চেক করি স্মার্ট ভ্যালু রিলেটেড,
সেখানে ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ সেখানে এসে কালকে আমাদের আরো 20টা গাড়ি এসেছে, তাদেরকে এই যে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তারা ছবি তুলে পাঠিয়ে দিয়েছে। এবং সেখানে গিয়ে তখন খবর নিতে হয়, হ্যাঁ রে এটা কি আমাদের টিমে, এটা তোর টিমে, এটা ওর টিমে, তাও জানা গেল 20টার ভিতরে তো 12টাই হচ্ছে কি আমার টিমে, আমি নিজেও জানি না। দ্যাট ইজ হাউ ইট ইজ, ইউ নো, টুডে স্মার্ট ভ্যালু, আজকের দিনে যে স্মার্ট ভ্যালুতে আপনারা জয়েন করেছেন। বাট কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস টুডে, ইউ হ্যাভ আ লট অফ অ্যাডভান্টেজেস, ইউ হ্যাভ আ লট অফ অ্যাডভান্টেজেস। আপনার কাছে প্রচুর অ্যাডভান্টেজ আছে, আপনার কাছে প্রচুর ব্রাঞ্চ আছে সারা ভারতবর্ষে। আমি যখন জয়েন করেছিলাম কোনো ব্রাঞ্চ ছিল না, আজকে নিজেদের ফ্যাক্টরি আছে, 300টার উপর প্রোডাক্ট আছে, 100টার উপর গ্লোবাল অ্যাওয়ার্ড আছে, অসাধারণ লিডারশিপ আছে, সারা ভারতবর্ষে সাকসেস স্টোরি আছে। এটা কেউ বলতে পারবে না যে এটা কি হয়। আমার মনে আছে শুরুতে যখন আমি যখন প্রেজেন্টেশন করতে যেতাম, ফলো আপে যাওয়ার পর লোকে জিজ্ঞেস করতো সবই তো ভালো, কিন্তু আগে 3 বছর কোম্পানিটা চলুক তারপর জয়েন করবো। মানে আমাদের বয়সী ছেলেমেয়েরা জিজ্ঞেস করতো না, যারা সব জানে 3 বছর হোক তারপরে ছেড়ে যে আপনি যখন দোকানে টুথপেস্ট কিনতে যান তখন জিজ্ঞেস করেন যে ভাই তোমার দোকান থেকে টুথপেস্ট তখন কিনবো, আগে 3 বছর দোকানটা চালো। আপনি টাকা দিচ্ছেন, টাকার বিনিময়ে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। আপনার তো এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই, আপনি তো এসবিআই তে এফডি করতে যাচ্ছেন না যে 6% ইন্টারেস্ট দেবে। স্মার্ট ভ্যালু কোনো ফিক্সড রিটার্নের কোনো গ্যারান্টি দেয় না। আপনি টাকা দিচ্ছেন, টাকার এগেইনস্টে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। ইয়েস অর নো? সিম্পল। এবার আমি যদি রেকমেন্ড করি বা আমার ভাষাতে যদি বলি সেল করি, আমি কমিশন পাবো। খারাপ লাগলো না কার কথাগুলো শুনতে? সেল, রেকমেন্ড, কমিশন। পৃথিবীর এভরি বিলিয়নিয়ার দে মেক মানি অন সেলস বাই কমিশন। পৃথিবীর বিলিয়নিয়াররা কমিশন রোজগার করে। বিলিয়নিয়াররা মাইনেও রোজগার করে না, প্রফিটও রোজগার করে না, বিলিয়নিয়াররা কমিশন রোজগার করে। গত 1 মাসে ভারতবর্ষে ইনস্টাগ্রাম আর ফেসবুকে সব থেকে ট্রেন্ডিং টপিক কি বলতে পারবেন? হ্যাঁ, কি? ভারতবর্ষের সব থেকে ধনী লোক মুকেশ আম্বানি ছোট ছেলের বিয়ে। দিস ইজ দ্য ট্রেন্ডিং, দিস ইজ দ্য মোস্ট ট্রেন্ডিং টপিক ইন লাস্ট 1 মান্থ। ভারতবর্ষের সবাই ট্রেন্ডিং, সবাই দেখছে। কে গিলছে এই ভারতবর্ষে? 99%। দেয়ার ইজ আ থিওরি কল 99 and 1%। কনজিউমার কারা? 99%। কামাই কারা? 1%। Yes. 99 and 1%। তো এই 99% এরা ডেটা কনজিউম করছে, এরা ক্রিকেট থেকে হাততালি দিচ্ছে, এরা কখনো ইন্ডিয়া পাকিস্তান বলে চাইছে, কখনো হিন্দু মুসলিম বলে মারপিট করছে, হ্যাঁ, কখনো তোর আমার বলে চেঁচামেচি করছে। আলটিমেটলি 1% একসঙ্গে কামাচ্ছে, তার কিছু এসে যাচ্ছে। ইটস অ্যাবাউট দ্য মাইন্ডসেট, হাউ উই লুক অ্যাট ইট। বোঝা গেল? সো এই যে 99% ট্রেন্ড করছে, মুকেশ আম্বানি বলছে যে মুকেশ আম্বানি কি টাকা নষ্ট করছে ছেলের বিয়েতে। একটা বিয়ের আগে প্রি ম্যারেজ, ম্যারেজের আগেই 10খানা প্রোগ্রাম হয়ে গেল, 1000 কোটি টাকা, তাতে আবার ইন্টারনেটে লোকে জ্ঞান দিচ্ছে। এর থেকেও হাসপাতাল করলে পারতো, ছেলের বিয়ের জন্য এত টাকা খরচা করছে, ফালতু খরচ করে ফেলছে। আপনার কি ওকে গাধা মনে হয়? ফালতু খরচ করছে, 1 টাকাও খরচ করছে না ফালতু, ইজ ইনভেস্টিং মানি। ওর গেস্ট কারা? তাদের পেছনে টাকা খরচ করছে। হ্যাঁ, জামনগরের যে এয়ারপোর্টে মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ের প্রথম অনুষ্ঠানটা হয়েছিল, প্রি ম্যারেজ প্রোগ্রাম। জামনগর বেসিক্যালি একটা ডিফেন্স এয়ারপোর্ট, ওখানে দিনে 1-2টো এরোপ্লেন নামতো, বেসিক্যালি তাও ডিফেন্সের, আর্মি বা এয়ারফোর্সের প্লেন যাতায়াত করতো। ছোট্ট একটা জায়গা, মানে কিছুই নেই, রিলায়েন্সের অয়েল প্লান্ট আছে, রিফাইনারি আছে। সেই জামনগরের ওই এয়ারপোর্টটাকে রাতারাতি বানিয়ে দেওয়া হলো একটা কমার্শিয়াল এয়ারপোর্ট, ইনফ্রাস্ট্রাকচার টেম্পোরারি। এবং সেখানে দিনে যেখানে 1টা বা 2টো প্লেন যাতায়াত করতো, বা সরকারি প্লেন, ডিফেন্সের প্লেন, সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে প্রাইভেট প্লেন আর কমার্শিয়াল প্লেন আসা শুরু করলো দিনে 165টা করে। এবং ওই যে জামনগর এয়ারপোর্টে যারা প্রাইভেট প্লেন নিয়ে আসছে, আপনার কি মনে হচ্ছে? ওরা খেতে পায় না মুকেশ আম্বানির বিয়েতে হচ্ছে কি লাড্ডু খেতে আসছে? দে আর অল মেকিং বিজনেস। 99% লোক ভারতবর্ষে চাইছে, এত টাকা ছেলের বিয়েতে খরচ করে দিল, তোর বাবা কি? তুই বসে বসে সারাদিন নিজের ইন্টারনেটের টাকা সময় নষ্ট করছিস, আর তুই পৃথিবীর ধনীতম লোককে তুই জ্ঞান দিচ্ছিস, নিজেকে এত বুদ্ধিমান ভাবছিস। আমরাই সেই বুদ্ধিমান যারা সচিন তেন্ডুলকার, বিরাট কোহলিকে জ্ঞান দিই, এরকম ভাবে খেলবো।
ব্যাপারটা তা নয় যে ওরা শুনছে না, ব্যাপারটা কনফিডেন্সটা ভেবে দেখো। আমি ভাবছি যে আমি কি জানি, মুকেশ আম্বানি টাকা নষ্ট করছে। টিম কুক, ওর প্রথম যে গেস্ট এসেছিল অ্যাপেল কোম্পানি, টিম কুক ইজ দ্য সিইও অফ অ্যাপেল। অ্যাপেলের বিজনেস গত 10 বছরে অ্যাপেলের শেয়ার ওয়াজ রেকর্ড হাই বিকজ অফ দ্য ইউএস বিজনেস। আমেরিকাতে অ্যাপেলের বাজার হচ্ছে সব থেকে বড়, আমেরিকান কোম্পানি। এবং আমেরিকাতে প্রত্যেক 3 জনের ভেতর 2 জন হচ্ছে গিয়ে আইফোন ইউজ করে এবং আদার অ্যাপেল প্রোডাক্টস। অন্য ফোন পাবলিক কোনো জায়গাতে আপনি যদি পাবলিক কোনো এরিয়াতে আপনি যদি যান দেখবেন শুধু অ্যাপেলের ফোন ইউজ করে। সেই বিজনেস ধীরে ধীরে অ্যাপেলের ডিক্লাইন হচ্ছে, নেমেছে অ্যাপেল। এবার সে কোথায় ব্যবসাটা করবে? ইউরোপের ইকোনমি ইজ এনিওয়ে ডাউন। ইউরোপের মোস্ট অফ দ্য কান্ট্রিজ আর ভেরি পুয়ার অর নট ডুইং ওয়েল। তো নেক্সট টার্গেট দুটো দেশ, একটা হচ্ছে চায়না আর একটা হচ্ছে ইন্ডিয়া। চায়নাতে কোনো আমেরিকান প্রোডাক্ট মোস্টলি ঢুকতে দেয় না, না গুগল না অ্যাপেল। চায়না নিজের প্রোডাক্ট বিক্রি করে। চায়না হ্যাজ দ্য ডেবিলিটি। আরেকটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া হচ্ছে গিয়ে এখন অ্যাপেলের সব থেকে বড় মার্কেট আইফোন। লোকে এখানে হচ্ছে কিডনি বেচে আইফোন কেনে, বুঝতে পেরেছেন? Yes. কিডনি বেচে আইফোন কেনে। তাহলে আগে চক্ষুদান শিবির হতো, এখন বলছে চোখটা নিয়ে নেয় অ্যাপেল দেয় at any cost. 80% of the Apple consumers are buying Apple by taking loans. Just imagine. হ্যাঁ, অ্যাপেল কিনছে, লোন নিয়ে অ্যাপেল কিনছে, এটা হচ্ছে আমাদের দেশ। ইটস আ লার্জ মার্কেট। তো ইন্ডিয়াতে প্রত্যেকটা যে অ্যাপেল বিক্রি হয়, অ্যাপেলের এক্সক্লুসিভ কন্ট্রাক্ট আছে হচ্ছে গিয়ে রিলায়েন্সের কাছে। রিলায়েন্সের ইন্ডিয়াতে হচ্ছে গিয়ে অ্যাপেলের সোল ডিস্ট্রিবিউটর হচ্ছে রিলায়েন্স জিও। প্রত্যেকটা অ্যাপেলের যে কোনো প্রোডাক্ট এতদিন ধরে অ্যাপেল রিসেলার, মানে অ্যাপেল ইন্ডিয়া থেকে কেউ যদি অ্যাপেলের যে দোকানগুলো সেখানে লেখা রিসেলার, এরা কেউ অ্যাপেলের ডিস্ট্রিবিউটর, ডাইরেক্ট অ্যাপেলের দোকান ছিল না। অ্যাপেলের প্রোডাক্ট বিক্রি করার দোকান ছিল। মুকেশ আম্বানির সাথে অ্যাপেল হ্যাড আ টাই আপ, এবং অ্যাপেলের সব থেকে বড় স্টোর হয়েছে বোম্বেতে উইথ ফিউ লাখ স্কোয়ার ফিট, যেখানে শুধু অ্যাপেলের স্টোর থাকবে আমেরিকান স্ট্যান্ডার্ডে। তার কারণ ইন্ডিয়া হচ্ছে সব থেকে বড় মার্কেট। ওই এমনি এমনি মুখ দেখতে ইন্ডিয়াতে আসেনি, আর মুকেশ আম্বানি ওকে মুখ দেখতে ওর পেছনে টাকা খরচ করছে না। প্রত্যেকটা যে অ্যাপেল ফোন ইউজ হচ্ছে, মুকেশ আম্বানি ইজ আর্নিং কমিশন ফ্রম দ্যাট ফোন। ভারতবর্ষে আমরা যে প্রত্যেকে মোটরসাইকেল, বাইক, গাড়ি যেই যে ব্যবহার করি, পেট্রোল বা ডিজেল আপনারা ব্যবহার করে থাকুন না কেন,